যার সাথে আমার আজ বাসর তিনি গতকাল আমাকে ধর্ষণ করেছেন। হ্যাঁ, আগে আমি ধর্ষিতা, তারপর বধূ। মহল্লার প্রভাবশালী পুত্র আহনাব চৌধুরী। তাদের প্রভাব প্রতিপত্তি সবার উপরে। আর আমি সাধারণ স্কুল শিক্ষকের মেয়ে। না আছে ক্ষমতা আর না আছে সাহস। যদিও একদিন এই সাহস দেখাতে গিয়ে আজ আমার এই দশা। আহনাবের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান ও প্রতিনিয়ত তার জোর জবরদস্তিতে বিরক্ত হয়ে সাহস জুগিয়ে চর মেরেছিলাম। ব্যাস, সেইটাই কাল হয়ে দাঁড়ালো আমার জীবনে। তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে ফেলে দিয়ে গেল বাড়ির সামনে। লোকলজ্জায় মরণমুখী আমার বাবা মা। থানা পুলিশ করার সাহস তাদের নেই। জলে বাস করে কুমিরদের সাথে লড়াই করার মতো সাহসী নয় তারা। কলেজ প্রিন্সিপালের পরামর্শে প্রভাবশালী রইস চৌধুরী এবং তার পুত্রের হাতে পায়ে ধরে বিয়ের অনুরোধ করে। আজকাল মিডিয়া সব ক্ষেত্রেই সরব। আমার বিষয়টাও এক কান দু কান হতে হতে দুজন সাংবাদিকের কাছে পৌঁছায়। নিজেদের মান সম্মান রক্ষার্থে, পুত্রের কুকর্ম ঢাকতে অবশেষে তারাও বাধ্য হয়ে বিয়েতে মত দেয়। সর্বাঙ্গে ক্ষত বহন করে বধূ সেজে বাসর ঘরে বসে কাঁদছিলাম। বারবার নিজের নিয়তিকে ধিক্কার জানাচ্ছি। জীবনে বেশি কিছু কোনো প্রত্যাশা করিনি, তবে কোন পাপের এমন শাস্তি আমার? ভাবনায় ছেদ হলো তার আগমনে। গোল্ডেন শেরওয়ানি পরিহিত আহনাব ভিতরে প্রবেশ করলো। ঘুমটার আড়াল থেকে এ দৃশ্য দেখা মাত্রই আতঙ্কে কাঁপছিলাম আমি। দরজা বন্ধ করে এলোমেলো পায়ে পাশে এসে বসলো আহনাব। তার হাবভাবে পরিলক্ষিত যে নেশায় বুঁদ হয়ে আছে। গলা শুকিয়ে চৈত্রের খরা আমার। বুকের ভিতরে ধূপধাপ শব্দে হৃৎপিণ্ডটা বাজছে। নাক ডেকে ফুপিয়ে যাচ্ছি ক্রমশ বিছানায় কোনায় সরতে সরতে। খুব বেশি দূর সরা হলো না, তার আগে হ্যাসকা টানে বুকে নিয়ে এলো আহনাব। কানের কাছে মুখ এনে চাপা স্বরে বলল, সেই তো এলি বুকে, শুধু শুধু এত প্যারা কেন দিলি? কথা শেষ করে আচমকা বুক থেকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। চোয়াল শক্ত করে চেপে ধরে রাগে গজগজ করে বলল, থাপ্পড় দিয়েছিলি, সালিশের হুমকি দিয়েছিলি তাই না? কি হলো তার? আরও থাপ্পড় দিবি? দে দে না। যে হাতে আহনাফের অসহ্যতায় অতিষ্ঠ হয়ে একদিন চর দিয়েছিলাম, সে হাতটা টেনে ধরল সে। সিগারেট জ্বালিয়ে নির্দয়ভাবে পোড়াতে লাগলো সম্পূর্ণ হাতের তালু। ব্যথায় আর্তনাদ করতে চাইলাম, কিন্তু পারলাম না। সকল দুয়ার আজ আমার জন্য বন্ধ। আহনাব সমস্ত শক্তি ব্যয় ঝাঁপিয়ে পড়ল আমার উপর। গতকালের চেয়েও বেশি নির্মমতা আজ সে দেখালো। তার আত্মতৃপ্তির পরিসমাপ্তি হতেই সজোরে লাথি দিয়ে বিছানা থেকে ফ্লোরে ফেলে দিল। চোখের সম্মুখে সব ধোঁয়াশা হয়ে ক্রমশ ঘোর আধার নামলো আমার। ভোরের সূর্য উদয় হয়। ঘুমন্ত পৃথিবী ধীরে ধীরে জাগছে। পাখির কিচিরমিচির ডাক, বাতাসে মৃদুমন্দ আবেশ সবই মনে হলো আজ তিক্ত বড় যন্ত্রণার। ব্যথায় শরীরের হাড় পর্যন্ত বিদ্রোহ করে বসছে। কিছুতেই নড়বে না তারা। নিরুপায় অসহায় আমি কাঁদতেও পারছি না। কণ্ঠস্বর প্রচণ্ড ভয়ে আড়ষ্ট। দুর্বল চোখের পাতা ঢলে ঢলে পড়তে মরিয়া। ঠোঁটের নাকের ক্ষতের জমাট বাঁধা আঠালো রক্তের মাঝে মশা উড়ে উড়ে বসছে। হাতটা নাড়িয়ে তাড়াবো সেই ক্ষমতাও আজ আমার নেই। এভাবে মরার মতো বেশ কিছুক্ষণ পড়ে থেকে পুনরায় জ্ঞান হারালাম। বাহিরে সরগোলের শব্দে দ্বিতীয় দফায় জ্ঞান ফিরল আমার। এবার নিজেকে তুলতুলে বিছানার উপর আবিষ্কার করলাম। এক পাশ হয়ে কাত হয়ে শুয়ে আছি। নড়াচড়ার করার মতো বিন্দুমাত্র শক্তি আমার ভিতরে সঞ্চিত নেই। শুয়ে শুয়ে শুনলাম বাহিরে কেউ একজন গলা চড়িয়ে চিৎকার করছে। ব্যথা আতঙ্ক আমাকে এতটাই দুর্বল করে দিয়েছে যে সব কথা শুনেও শুনছি না। মস্তিষ্কে কাজ করছে ধীর গতিতে। এভাবেই পড়ে রইলাম 7 দিন। কাজের লোক মারফত নিয়মিত খাবার, ওষুধ সব পাঠানো হচ্ছে। জোর করে গিলছিও সেগুলো আমি। কি করব বলুন? মরতে যে ভয় হয়। এই সুন্দর ধরনী ছেড়ে কে যেতে চায়? ধরনী সুন্দর, তবে ধরনীর মানুষগুলো অসুন্দর, ভয়ানক। কী দোষে আজ আমি এমন দিন অতিবাহিত করছি? কী দোষ আমার? প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড বিধাতার কাছে জবাব চেয়ে কাঁদছি আমি। এক সময় দেখা গেল কান্না জল শুকিয়ে গেছে। আক্ষেপগুলো ভিতরে দুর্বল হয়ে মাথা নুয়ে সব মেনে নিচ্ছে। আমি তবে বাদ থাকবো কেন? মেনে নিলাম ললাট লিখন মনে করে। আহনাবকে আজকাল
আর জোর করতে হয় না, স্বেচ্ছায় সব কিছু দেই। স্বামী হিসেবে যা পাও না সবই, সবই না, সব নয়, ভালোবাসা তো দেইনি তাকে। অত্যাচারীকে ভয় করা, ঘৃণা করা সাজে ভালোবাসা নয়। একই বিছানায়, অতি নিকটে, তবুও তার আমার মনের মাঝে যোজন যোজন দূরত্ব। ঘর গৃহস্থলীর টুকিটাকি কাজ সেরে গোসলে ঢুকবো বলে রুমে এসেছিলাম। এসে দেখি আহনাফ আতশোয়া হয়ে আছে বিছানায়, স্থির দৃষ্টিতে তাকিয়ে আমাকে দেখছিল। আমি সবসময়ের মতোই নীরব। কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকবো, তখনই দরজা ধরে দাঁড়িয়ে গেল। চমকে তাকালাম ওনার মুখের দিকে। আজ প্রথমবার হাসতে দেখলাম। তার হাসিতে আমি অভ্যস্ত নই, স্বভাবতই অপ্রস্তুত হয়ে মুখ নুয়ে রইলাম। তোকে খুব কষ্ট দিয়েছি তাই না নীরা? তার ব্যঙ্গ কণ্ঠস্বরের স্থলে শীতল কণ্ঠস্বর আমাকে যার পরাণেই ভাবিয়ে তুলল। নত মাথায় ভ্রুকুটি করলাম আমি। আমায় ভাবতে দেখে অতি সন্নিকটে এলো আহনাফ। এক চিলতে ফাঁকা রাখলো না দুজনের মাঝে। থুতনি তুলে বলল, রাগের বশে কষ্ট দিয়ে ফেলেছি তোকে, অনেক বড় ভুল করেছি রে, ক্ষমা করে দিবি না? এবারও চুপ রইলাম। গত 7 দিনের অসহনীয় অত্যাচার, নির্যাতনের গলার স্বর আমার রুদ্ধ প্রায়। সহজে কথা বেরোচ্ছে না। আমাকে চুপ থাকতে দেখে আহনাফ দীর্ঘশ্বাস ফেলল। সূক্ষ্ম চোখে তার হাতে তোলা মুখটা আমার দেখছে সে। নীরবতা ভেঙে ফের বলল, আমি নতুন করে সব কিছু শুরু করতে চাই নীরা, তোর ভালোবাসায় ধন্য হতে চাই। ভালোবাসবি তো আমায় বল? মন আমার। সমাজ পরিবার বিচ্ছিন্ন হওয়ার ভয় সবসময় ছিল। আহনাফের আবেগে ঢালা প্রেম নিবেদন প্রত্যাখ্যান করে দ্বিতীয়বার জীবন কণ্টকাকীর্ণ করতে চাই না আমি। ভেবেছি এই তো সুখ এসেছে পায়ে হেঁটে, দুঃখ বুঝি গুজবে এবার। শীর্ণ দুহাতে জড়িয়ে নিয়েছি আহনাফকে। তার দেওয়া কণ্ঠে রুদ্ধ হওয়া কণ্ঠস্বর আমার ফের সরব হলো, তার ভালোবাসার সিক্ত হয়ে। অপ্রত্যাশিত পাওনাই খুশি হলাম। অশ্রুসিক্ত নয়নে চেয়ে বললাম, হ্যাঁ, ভালোবাসবো। ভাগ্য ফের প্রহসন করলো আমার সাথে। এতক্ষণ সুখ ভেবে যাকে আঁকড়ে ধরেছি, বিষের কাটা হয়ে অন্তরে বিঁধল তা। বাথরুমের ফ্লোরে সজোরে ফেলে দিয়ে বাড়ি কাঁপিয়ে হাসছে আহনাফ। হাসতে হাসতে কুচু হয়ে হাততালি দিচ্ছে। ব্যঙ্গাত্মক সুরে বলল, আমাকে তোর ভালোবাসায় ধন্য করবি না বল নীরা? হ্যাঁ, ভালোবাসবো। হাসি থামিয়ে চোখ মুখ কঠিন করে বলল, ভালোবাসা মাইফুল, তোর মতো ফকিন্নিকে আহনাফ জুতার ফিতা পর্যন্ত বানাবে না, অথচ বউ হয়ে জোকের মতো বসে আছিস মাথার ওপরে। গুনে গুনে 3 মাস থাকবি, তারপর দেখি কি করে থাকিস এই বাড়ি। আমাকে অপমান করার 7 জন্মের মতো বুঝাবো তোকে এই 3 মাস। কথা শেষ করলো আমার চুলের মুঠি ধরে টেনে বিছানায় ফেলে। তারপর যা গত 7 দিন ধরে করে আসছে তাই করলো। যতটা আঘাত দেওয়া সম্ভব দিল সে। পুরনো ক্ষত গভীর ক্ষতে রূপ নেয়। লাঞ্ছনা অপমানে লাশের ন্যায় পড়ে রইলাম বিছানায়। আহনাফ একদিন ভালো হবে। তার দেওয়া আঘাত তারই ভালোবাসার স্পর্শে বিলীন হবে, এই শেষ আশা বুকে বাঁধলাম। আত্মসম্মানের গলা টিপে এই বাড়ির মাটি কামড়ে পড়ে আছি। কোথায় যাব? সব পথ বন্ধ আমার সামনে। ঘর কোনো মেয়ে ছিলাম, বাহিরের দুনিয়া এতটা বুঝতে পারিনি। কিভাবে একলা চলতে হয় সেটাও জানি না। যদি জানতাম তবে পালিয়ে যেতাম দূরে, বহু দূরে। একটু একটু করে সাহস সঞ্চয় করেছি, মনে আশা বেঁধে রেখেছি একদিন এই অত্যাচারে নাগপাশের শিকল ভেঙে পালিয়ে যাব। কোনোদিন ফিরে আসবো না এই পথে আর। ঝড়ে কাঁপছে শরীর, অত্যাধিক ব্যথা নিয়ে কলিয়ে উঠছে না দেহটা বুঝি। এলোমেলো ভাবনা চিন্তা মনে রান্নাঘরে বসে কুটনা কুটছিলাম। শাশুড়ি বাস গায়ে গলায় চেঁচিয়ে বললেন, কিরে নবাবের বেটি, বলি এত ধীরে ধীরে কুটলে রান্না কি কাল করবি? আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে জরিনা খালা বলে উঠলেন, বুঝি বউয়ের তো শরীরটা ভালো না, গতরটা জ্বরে কাঁপতাছে, ডাক্তার দেহন লাগে না কেন? জরিনা খালার কথায় তেলে বেগুনে জ্বলে উঠল শাশুড়ি। ডাক্তার দেখাবো? এই ফকিনির জন্য মান সম্মান সব গেছে। আমার স্বামী আর পোলার ছেলে ধরার ছোট জাত আমার পোলার মাথা খারাপ করে দিছে, নয়তো কি এমন পচা শামুকে পা কাটে আমার 7 রাজার ধন? জ্বর কেন, কলেরা হয়ে মরুক এই অপয়া অলক্ষণে। শাশুড়ির গালাগাল এতদিনে উঠতে বসতে শুনতে শুনতে গা হয়ে গেছে আমার।
নির্বিকার কাপা শরীরে করলা কুচি করছিলাম। করলার শক্ত বিচি বটিতে চাপ দিতেই অসাবধানতাবশত আঙ্গুল কেটে জরিনা খালা জোর করে সরিয়ে দিতে চাইল, কিন্তু পারল না। শাশুড়ি রাজ্যের কটু কথায় কান ভারী করে তুলল তারা। খালা আমার মতো হয়তো অসহায় নয়, কিন্তু ভীতু নয়। তাই তো মুখ ঝামটা মেরে হন হন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। তার এখন দুঃসাহসে শাশুড়ির চিৎকার চেঁচামেচির মাত্রা বাড়ল আরও। জরিনা খালার যাওয়ার পথে তাকিয়ে ধমকি দিল, তার বাড়িতে জরিনার খালার কোনো জায়গা নেই, আর সে যেন এই মুখ আর না হয়। শাশুড়ি কিংবা জরিনা খালা দুজনেই জানে তাদের রাগ বরাবরের মতোই ক্ষণস্থায়ী। দুজনের প্রয়োজন দুজনকেই। জরিনা খালার দুর্ব্যবহারের পুরোটা দায় তিনি আমার উপরে দিলেন। আমার 14 গোষ্ঠী জীবিত মৃত কাউকে বাদ রাখলেন না। জাত গোষ্ঠী নিয়ে তার মুখের ভাষা শুনে ভীষণ কষ্ট হচ্ছিল। নিজের উপর হওয়া অত্যাচার হজম করি। মা ভাই তাদের কি দোষ? আমার বাবা মা কিংবা আত্মীয় হয় বুঝি দোষী তারা? জরিনা খালা চলে যাওয়ায় কাজ বেশি বাড়ল আমার। তপ্ত শরীরে ঘোলাটে দৃষ্টিতে ধীরে ধীরে 3-4 পদের তরকারি রান্না করে টেবিলে সাজিয়ে রাখলাম। রান্নাঘর ধুয়ে মুছে চলে এলাম ঘরে। শরীরটা বুঝি আর কুলাচ্ছে না এবার। না চাইতেও ফ্লোরে শুয়ে পড়লাম। ঘুম ভাঙল আহনাফের চড়া গলার শব্দে। ঢুলু ঢুলু দুর্বল চোখের পাতা মেলে অসহায়ের মতো চেয়ে রইলাম তার দিকে। আমার করুণ অবস্থা দেখে হয়তো করুণা হলো আহনাফের। দৃষ্টি শান্ত রেখে নরম গলায় জিজ্ঞাসা করলো, জ্বর কি বেশি বেড়েছে? ঘাড় নাড়িয়ে হ্যাঁ বুঝালাম। অপ্রত্যাশিতভাবে এগিয়ে এলো সে। হাঁটু ভর নিয়ে বসলো সম্মুখে। ভয়ে জড়সড় হয়ে রইলাম আমি। আমাকে অবাক করে কপালে হাত রাখলো আহনাফ। কপালে ভাঁজ ফেলে আহনাফ ধমকে সুরে বলল, গায়ে জ্বর পুষে কি প্রমাণ করতে চাস? চমকে উঠলাম আমি। ভীরু নয়নে তার দিকে তাকিয়ে বুঝলাম সে যা ভাবছে তা নয়। যে আমার বাহিক্য ব্যথা বুঝে না, সে কি আমার অব্যক্ত ভাষা বুঝবে? আহনাফ বুঝল না। এক প্রকার রেগে বলল, তোর মতলব বুঝি না ভেবেছিস? এসব অসহায়ত্বের ভাড়ামি করে মন গলাতে চাস? সে আমি বুঝি না? তোর এসব সস্তা নাটক আহনাফে ভুলবে না। আহনাফের কথাগুলো স্বরবিদ্ধ হলো আমার হৃদয়ে। দাঁত কামড়ে অশ্রু সংবর্ণ করার অপ্রাণ চেষ্টা চালিয়ে গেলাম। সব চেষ্টায় বৃথা আমার। আহনাফ 2টো ওষুধের পাতা আমার দিকে ছুঁড়ে ফেলে বলল, রাতের মধ্যে জ্বর যেন কম দেখি। কথা কি কানে গেছে তোর? তার উঁচু গলার আওয়াজে কেঁপে উঠলাম আমি। নত মাথায় নামিয়ে হ্যাঁ বললাম। আমার গলার স্বর আমি আজকাল শুনি না, আহনাফও হয়তো শুনেনি। মাথা নাড়াতেই আশ্বস্ত হয়ে বেরিয়ে গেল রুম ছেড়ে। সেই জ্বর সেই দিন তো সারল, তবে ভিতরে ভিতরে ঘাপটি মেরে রইল। সময় সুযোগে সেও জেগে উঠবে আমাকে নাজেহাল করতে। এবারই এসেছি 1 মাস পার হয়েছে আমার। কম সময় হলো এবারের বেরি পরিবেশ, মানুষগুলো রুট ব্যবহারে নিজেকে মানিয়ে নিয়েছি। বলে রাখি, আমাদের মহল্লা তেমন অভিজাত নয়। মেইন টাউন থেকে অনেকটা ভিতরে হওয়ায় গ্রামীণ ভাব আছে। আমার শ্বশুরবাড়ি অর্থাৎ আহনাফরা হলো স্থায়ী। তাদের বাড়িটিও পুরনো ধাঁচের 2য় তলা বাড়ি। চারপাশের প্রাচীর দিয়ে ঘেরা, মাঝখানে টাইলসের গোল উঠোন। সদর দরজা ডেঙিয়ে সম্মুখভাগেই পরে টাইলস বসানো ঝকঝকে উঠোন। সেটা বেরিয়ে সামনে এলে বাড়ির গিল বিস্তৃত বারান্দা, তারপর বসার ঘর। বসার ঘরের 3 কোণে 3টি রুম। কোণের দেয়াল ঘেঁষে এক বেঁকে দোতলায় উঠে গেছে সিঁড়ি। আহনাফের রুমটা দোতলায়, পাশে আরও 3টি রুম আছে। তবে উপরে আহনাফ এবং আমি একাই থাকি। আমার শাশুড়ির হাঁটুতে ব্যথা, তিনি সিঁড়ি চড়তে পারে না। নিচতলার দক্ষিণের রুম তাদের। ভাবছেন এত বড় বাড়ি আর আমরা মাত্র 4টে প্রাণী? জি না, এ বাড়িতে লেক লস্করের অভাব নেই। আহনাফের মাছের খামার, কাঁচা বাজারের আড়ত আছে। আহনাফের বাবা স্থায়ী লিডার। কর্মচারী কিংবা দলের লোকেরা আনাগোনা প্রয়োজন। অপ্রয়োজনীয় নিয়মিতই হয় এ বাড়ি। প্রতিদিন কমপক্ষে 10 জন লোকের রান্নার আয়োজন করতে হয় আমাদের বলতে আমি, জরিনা খালা আর হাবুর মাকে। দিনের অর্ধেকটা কেটে যায় রান্না ধোয়া মোছাতেই। বাকি সময়টুকু ঘর পরিষ্কার এবং আমার জন্য নির্ধারিত কাজ শাশুড়ির পা টিপে দেওয়া। আহনাফ তো স্বামী, তার অধিকারে যা প্রাপ্য তাই সে পায়। এভাবেই কাটছে আমার দিন। নিজের নিয়তিকে ধিক্কার দেওয়ার অবসর আমার এখন আর নেই।
রাতে যেতটুকু ফুরসত পাই তখন দেহ জাগাতে নারাজ। এক ঘুমে ভোর, তারপর একই নিয়মে একই কাজ। রাতের রান্নার জোগাড়যন্ত্র করছিলাম আমি আর জরিনা খালা। হাবুর মা দুপুরের পর আর থাকে না। বারান্দার শেষ মাথায় টালির ছাউনি দেওয়া পাকা রান্নাঘর। গুদামঘর থেকে চাল আনতে যাচ্ছিলাম আমি। পথিমধ্যে পিছু ডাকলো শাশুড়ি মা। তার গলা স্বর এসেছে অবধি মাতৃকোমল পায়নি, তবে এর বিপরীত হয় ছেলের সামনে। তখন তিনি ভেজা বিড়ালের মতো কুই কুই করে কথা বলেন আমার স্বামীর সাথে আহ্লাদের স্বরে। ফর্সা সুন্দর গালটা এখনও ঝলমল করে আমার শাশুড়ির। যৌবনে তিনি যে অপরূপ সুন্দরী ছিলেন তা তার দেহের গড়ন দেখলে যে কেউ বুঝবে। সারাটা দিন পান চিবান তিনি। দেখতে বেশ লাগে, তবে ব্যবহারে সেই বেশটা বিলীন হয়। মধ্যম আঙ্গুলের মাথা থেকে এক চিলতে চুন দাঁতে লাগিয়ে মুখে রাখা পান চিবিয়ে বললেন, চাউল 200-এর বেশি দিস। আমার ভাতিজা আসছে চট্টগ্রাম থেকে। ফ্রিজ থেকে গরুর গোস্ত, মুরগি আর গতকাল খামার থেকে যে কাতলা মাছটা ধরছে ওইটা বের কর। গরুর রেজালা, মুরগিরে ঝাল কইরা কষাবি, সাথে আলু পটল দিয়া কাতলার ঝোল করবি। সোনা আব্বা আমার এইগুলা খুব পছন্দ করে। শোন মাস্টারের মাইয়া, রান্না যেন ভালো হয়। ব্যারিস্টারি পাশ করে আসতেছে আমার সোনা আব্বা। কত নাম ডাকোর। খাওয়া যদি ভালো না হয় তোরে বটি দিয়া কুটি কুটি কইরা খামারে ফেলে দিব। যা সামনে থেকে। চুপচাপ চলে এলাম গুদাম ঘরে। চাল নিতে নিতে শুনলাম বাহিরে কাকে যেন ভাতিজার গুণকীর্তন শোনাচ্ছে। আমি ঠোঁট বাঁকিয়ে হাসলাম, ব্যঙ্গ করে বিড়বিড় করলাম, এক গাছের ফল সবই এক। এত গুণকীর্তন করছে, হাসলে তো হবে এই আহনাফের মতোই। হাজার হোক মামা তো ফুফতো ভাই তো। সব রেডি করে রান্নার কাজে হাত দিলাম। জরিনা খালা এগিয়ে গুছিয়ে দিল। রান্না শেষ করে হাঁপ ছাড়লাম দুজন। বর্ষার মৌসুম, অথচ 3 দিন ধরে বৃষ্টির দেখা নেই। ভাবসা গরমে ঘন্টার পর ঘন্টা চুলার সামনে বসে থেকে প্রাণ ওষ্ঠাগত। শাড়ির আঁচল টেনে মুখ গলা মুছে চুলা বন্ধ করলাম। রান্নাঘরে জানলা দিয়ে উকি দিলাম আকাশে। তারার দেখা নেই সেখানে, আকাশ মেঘাচ্ছন্ন। বৃষ্টি কি তবে ঝরবে আজ? একটা ক্ষীণ আশা জাগলো মনে। নেই, একটুকু খেয়ে নে। সারাটা দিন তো খেটেই মরছিস। শরীরে যে হাড্ডি গোনা যাচ্ছে সেদিকে খেয়াল আছে? একটা প্লেটে 1 টুকরো বড় কাতলার পিস, 3-4 টুকরো গোস্ত আর ভাত একসাথে করে প্লেটটা তুলে ধরলো আমার দিকে জরিনা খালা। আমি ভয়ে এদিক সেদিক তাকিয়ে বললাম, তোমার মাথা খারাপ হয়ে গেছে খালা? মা দেখলে খুন্তি পোড়া দিবে সারা শরীরে। আমাকে চোর বানাতে চাও তুমি? মোর যে আলা, চোর বানাইতে যাবো কেন? কেউ দেখবো না। তরতরি খাইয়ালো তো, ধর। আমি খাবো না খালা, তুমি খাও, তোমার খিদে পেলে। পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হতেই খালা হাত চেপে ধরে, ধমক দিয়ে বসিয়ে কোলের মধ্যে খাবার সমেত প্লেটটা রেখে বলে, এত ভয় পাস কেন লো ছেড়ি? ভয়ে ভয়ে তো মরবি তুই। যারা পাপ করলো তারা তো সিনা টান করি ঘোরে, আর তুই ভয় মরস। খাইয়া দাইয়া গায়ে কাটা জন্মা, সেই কাটার বিষ বিন্দাইয়া মারবি এক একটারে। কথা না কইয়া চুপচাপ খা, আমি পাহারা দিতাছি, কেউ আইলে কমুনে। খালা সত্যি আমার খিদে নেই, কাচুমুচু করে বললাম আমি। আমার নাকে কান্দোস কেন? হ্যাঁ, বেশি কথা কইবি তোর চোপারের মধ্যে দিমু একটা। তোর কষ্ট এই অমানুষগুলোর চোখে না পড়ুক, আমার চোখে তো পড়ে। আন্দা না, সব দেখি আমি, চুপচাপ খা। জরিনা খালার চোখ বড় বড় করে ধমকানিতে গলায় শুকিয়ে গেল আমার। জরিনা খালার মাথায় একটু দোষ আছে, সবাই জানে। আমার শাশুড়িও তার রাগকে ভয় পান। রাগলে নাকি বোধবুদ্ধি থাকে না তার, সুতরাং তার রাগকে উপেক্ষা করা আমার সাহসের বাহিরে। একদিকে শাশুড়ির ভয়, অপরদিকে সম্মুখে চোখ রাঙিয়ে দাঁড়ানো জরিনা খালা। একগাল ভাত মুখে পুড়তে ভয়ের শেষ রইল না আমার। ভয়ে ভয়ে নাকে মুখে সবটা দ্রুত শেষ করতে হলো খালার তাড়ায়। হাত ধুয়ে পানিটুকু মুখে দিতেই বাহিরে আহনাফের চিৎকার শুনে নাকে উঠে গেল পানি। খালা ছুটে বেরিয়ে গেলেন বাহিরে। কাশতে কাশতে আমিও রান্নাঘরের দরজার পাশে দাঁড়ালাম। আহনাফ মা মা বলে বাড়ির মাথায় তুলে নিয়েছে। ছেলের কর্কশ আওয়াজে আহনাফের মা মেনি বিড়ালের মতো মুখটা একটুখানি করে ছেলের সামনে এসে দাঁড়ালেন। আহনাফের রাগ সম্পর্কে আমি ভালোভাবেই জ্ঞান রাখি। এমনি সময় মানুষ মনে হলো রেগে গেলে হিংস্র হায়নাদের রূপ নেয় সে। মায়ের চুপসানো মুখের তোয়াক্কা না করে সামনে রাখা টুলটা আছড়ে ভাঙল, সাথে আরও যা পেল সবই ভেঙে তছনছ করে। গঙ্গাতে গঙ্গাতে হুঙ্কার ছেড়ে বলে, কোন সাহসে তোর ভাইয়ের ছেলেকে আসতে বলেছিস সেখানে তুই?
কুত্তার বাচ্চা, তোর এত স্পর্ধা কি করে হয়? এক্ষুনি কল করে না করে দে রাফসানকে। কর মোবাইল। আহানাফের মা কাঁদো কাঁদো স্বরে ছেলেকে শান্ত করার চেষ্টা করে। যা এতদিন পারেননি তিনি, তা আজ কি করে পারবেন? আহানাফ মায়ের এগিয়ে আসা হাতটা মুচড়ে ধরে চিৎকার করে, তোর এই ভাইয়ার ছেলে আমাকে কি করেছিল মনে নেই? সব জেনেও কেন আসতে বললি তুই? আমাকে মারতে চাস? তাহলে বল, এক্ষুনি মরে ধুয়ে সাপ হচ্ছি। টেবিলে রাখা ফল কাটা ছুরি নিয়ে মুহূর্তের মধ্যে হাতের শিরা বরাবর টান মারে সে। গল গল করে রক্ত পড়ছে। আহনাফের মার বোধহয় মাথা ঘুরে গেছে। আল্লাগো বলে চিৎকার দিয়ে বসে পড়লেন তিনি। আমি ভয়ে এক চুলও নড়লাম না, তবে উদ্বিগ্ন হচ্ছি মনে মনে। সে সময় বাড়িতে উপস্থিত আড়তে কাজ করা দুজন ছেলে ছুটে গেল। আহনাফ লাথি মেরে সরিয়ে দিল তাদের। রাগে ফোঁসফোঁস করছে সে। ঘটনাক্রমে তখনই এসে হাজির হলেন আমার শ্বশুর রইস চৌধুরী। সদর দরজায় স্বামীর গলায় আওয়াজ পেয়ে আমার শাশুড়ির সর্বশক্তি ব্যয় আত্মচিৎকার করে উঠলেন। শ্বশুর বেচারা বোধ করে মোবাইলে কথা বলছিলেন। স্ত্রীর এমন কান্নার সাথে তিনি পূর্ব পরিচিত, তাই তো মোবাইল ফেলে লুঙ্গি হাঁটু সমান তুলে ছুটে এলেন স্ত্রী পুত্রের সম্মুখে। ছেলের রক্তারক্ত অবস্থাতে দু হাতে জাপটে ধরে বসার ঘরে নিয়ে গেলেন। এসি ফুল স্পিডে ছেড়ে দেওয়া, দূরত পড়ে ফু দিতে লাগলেন তিনি। আমার শ্বশুর পালোয়ান গোছের লোক, শ্যামবর্ণ ধীর দেহ তার। বয়স 50 পেরিয়ে 60 ছুঁই ছুঁই, অথচ মনে হয় লড়াইয়ে নামলে একাই এক হাতে 10টাকে ফেলে দিবেন। এলাকার মানুষ তাকে সমীহ কম, ভয় বেশি পায়। আহনাফ হয়েছে অবিকল বাবার মতো। মায়ের সাথে দৈহিক কিংবা মানসিক তেমন মিল পাওয়া যায় না তার, তবে মা ছেলে দুজনেই কটুভাষী। এখানেই যা মিল। সবাই উঠোনে দাঁড়িয়ে বাপ ছেলেকে দেখছে। আমি রান্নাঘর ছেড়ে ভীরু পথে এগিয়ে গেলাম। শাশুড়ি মাকে পাখা দিয়ে বাতাস করতে বলল জরিনা খালা। আমি দ্রুত পদে পাখা নিয়ে এসে বাতাস করতে লাগলাম। জরিনা খালা তেল পানি মিশিয়ে শ্বশুরমশাইয়ের হাতে দিলেন, কাটা হাতে অ্যান্টিসেপটিক লাগিয়ে। ছেলের মাথায় তেল পানি দেয় আব্বা। আব্বা হচ্ছেন আহনাফের বাবা। কান্নার জল ক্ষণে ক্ষণে মুছে ছেলেকে শান্ত করার সকল উপায় কাজে লাগান তিনি। ফলস্বরূপ আহনাফ কিছুটা শান্ত হলো। অনুযোগের সুরে তার আব্বাকে সে বলছে। ছেলের পক্ষ নিয়ে আমার শ্বশুরমশাই তার বউকে গালাগাল দিলেন। তাতে যেন আরও বেশি কাঁদলেন আহনাফের মা। কি ভাবছেন গালাগাল খেয়ে কাঁদছেন তিনি? আরে না, ছেলেকে বোঝাচ্ছেন তিনিই দোষী, তার গালাগাল খাওয়াই উচিত। তাদের এই ছেলে ভুলানো বকাবকি কান্নাকাটিতে আহনাফ অবশেষে শান্ত হলো। এরই মধ্যে আমি 2 গ্লাস ঠান্ডা শরবত পাঠানোর আদেশ দ্রুত পালন করে পাঠিয়ে দিলাম। ছেলের ভাবভঙ্গি পর্যবেক্ষণ শেষে রইস চৌধুরী নরম সুরে বললেন, রাগ করে না বাপ আমার, রাফসান যা করেছিল ভুলে যাও। হাজার হোক মামাতো ভাই তো তোমার। সামান্য একটা দোষে ঘাড় ধরে থানায় নিয়ে গেছিল, আর এখন যদি শোনে। আহনাফের কণ্ঠস্বর কাঁপে। রইস চৌধুরীর ছেলের ভয় বুঝতে পেরে গম্ভীর হয়ে যান। কে বলবে এই বাঘ বিড়াল হয়ে গেছে কারো আগমনের ভয়ে? আহনাফ ঢোক গিলে বাবার মুখের দিকে উদ্বিগ্ন চোখে তাকায়। রইস চৌধুরী এতক্ষণে ছেলের ভয় দূর করতে মুচকি হাসলেন। আহনাফ কটমট করে তাকায় বাবার বাণী। রইস চৌধুরী ছেলের কাঁধে সজোরে চাপ দিয়ে বললেন, বেটা এত সামান্য ব্যাপারে ঘাবড়ে গেলি? কার পোলা তুই? এই রুইস চৌধুরীর পোলা। বাঘ হইয়া থাকবি, তা না করে রাফসানকে ভয় পাচ্ছিস? পাগল। আবার তুমি বুঝতেছ না, বাঘও কিন্তু বিপদ দেখলে পিছাই পড়ে। রাফসান আমার জন্য সেই বিপদ। ঘাবড়াবো না বলছো তুমি? যখন আহনাফের কথা থামিয়ে দিল রইস চৌধুরী। সবাইকে আর চোখে লক্ষ্য করে চাপা স্বরে বলল, চুপ কর, রাফসান আর বিপদ এমন কিছুই হবে না। রাফসান এখানে আসছে আমার প্রয়োজনে। যে কয়দিন থাকবে তোর আর ওই সিমরি বিষয়ে গোপন থাকবে। তুইও দূরে দূরে থাকবি ওর থেকে একদিন, বাকিটা আমি সামলে নেব। কিন্তু আব্বা। আহনাফ বিরক্তি প্রকাশ করে চুপ হয়ে যায়। তার ইচ্ছে হচ্ছে না রাফসান করতে। এই নামটাকে যতটা অপছন্দ করে, এই নামের মানুষটাকে তার চেয়ে কয়েকগুণ বেশি অপছন্দ তার। ছেলের অব্যক্ত মনোকষ্ট রইস চৌধুরী বুঝে দীর্ঘশ্বাস ছাড়ল। ছেলের কাটা হাতে ব্যান্ডেজের শেষ গেট দিয়ে বললেন, তুমি আমার একমাত্র সন্তান আহনাফ। তোমার দিকে কোনো বিপদ আসলে আগে আমি আর তোমার মা তার মুখোমুখি হব। তোমার কিছুই হবে না বাপ। ভয়ে ভয়ে নয়, আমাদের প্রমোদে বাসো। রাফসান তো চিরজীবন আর থাকতে আসছে না। দুশ্চিন্তা করো না বাপ, যাও ঘরে যাও। আহনাফ মনে মনে স্বস্তি অনুভব করে।
এতক্ষণে আধারে নিমজ্জিত তার চেহারায় রৌদ্রোজ্জ্বল ঝিলিক দেখা যায়। আগের মতো তেজ ফুটে ওঠে তার মুখমণ্ডলে। বাবাকে শক্ত করে জড়িয়ে গালে চুমু খেয়ে উঠে দাঁড়ায়। এদিকে আমাকে অত দূরে দাঁড়াতে দেখে নাম ধরে ডাকে আহানাফ। তারপর সিঁড়ি ধরে উপরে উঠে যায়। আমি ঘুমটা টেনে শ্বশুরের সম্মুখে দিয়ে তার পিছু পিছু উপরে উঠছি। আকাশে গুরুম গুরুম বাজ পড়ছে। বিদ্যুতের ঝলকানিতে বাহিরের গুটি গুটি অন্ধকার আলোকিত হচ্ছে। হঠাৎ হঠাৎ মনে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হবে আজ রাতে। সকল রক্ষতা তপ্ততা ছড়িয়ে ঝড়ো ঝড়ো ঝরবে পৃথিবীর বুকে। সেই বৃষ্টির পরশে শান্ত স্নিগ্ধ হবে ধরা। এলো এলো বর্ষণ গগন গর্জে। হৃদয় আমার নাহি আজকে হর্ষে। মেঘের গর্জনে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলো। ঘোর অন্ধকার ফুরে জ্বলে উঠল আইপিএসের আলো। বাড়ির সব কয়টা রুমে সংযোগ নেই আইপিএসের। যে কয়টাই আছে সেখানকার আলোতে বাহিরে স্পষ্ট দেখা যেত, তবে বৃষ্টির কারণে সে দেখায় সমস্যা হচ্ছে। দোতলার করিডোরের রেলিং ঘেঁষে দাঁড়ানো আমি। এখানে দাঁড়িয়ে পুরো বাড়ির সামনের অংশের অবলোকন করা যায় নিজের উঠোন। বড় গেট, সামনের পিচ ঢালা সরু রাস্তা, পাশের বিস্তীর্ণ সমতল ভূমি, অদূরে দিঘি সদৃশ্য মাছের বিশাল খামার। সবটাই এই আধার নামা বৃষ্টিতে দেখা যাচ্ছে না এই মুহূর্তে। তবুও দেখছি, মনের চোখ দিয়ে না দেখাকে দেখছি আমি। একটু একটু করে সরে এলাম পাশের পিলারটার কাছে। সম্পূর্ণ ভর দিয়ে এক পেশে হয়ে দাঁড়িয়ে বাহিরের অন্ধকার আচ্ছন্ন ঝুম বৃষ্টি দেখছি। শুধু কি দেখছি? না, মন প্রাণ উজাড় করে অনুভব করছি এই বাদল ধারার প্রশান্তি। এক হাত বাড়িয়ে বৃষ্টির ছোঁয়ায় খেলা মারতে স্বাদ জাগলো। প্রকৃতির মতোই বর্ষা মানব মনের ভেতরের আবর্জনা দূর করে হীনমন্যতা, জড়তা। বৃষ্টির এই টুপটাপ ঝরে পড়ার মধ্যে যে ছন্দ আছে না, তা যেন প্রতিটি ছন্দপতন মানুষের ভাবনা জাগায়, জোর করে ছন্দে ছন্দে বাঁচতে। আমিও ঠিক এই মুহূর্তে তাই ইচ্ছে হলো, ছন্দে ছন্দে কাঁদতে, ছন্দে ছন্দে মনের অব্যক্ত সকল ব্যথা বেদনা জানাতে। দ্বিতীয়টা না পারলেও প্রথমটা পারলাম আমি। নীরবে নিভৃতে বর্ষার ধারার সাথে পাল্লা দিয়ে কাঁদছি। সম্মুখভাগ বৃষ্টিতে ভিজে একাকার আমার। করিডোরের আইপিএসের বাতি জ্বলেনি কোনো কারণবশত। শুধু একটু দূরে আহনাফের ঘর থেকে আলো ছিটকে বেরোচ্ছে। আমি আলো থেকে নিজেকে সরিয়ে নিলাম। পুরোপুরি অন্ধকারে গা লুকোনোর চেষ্টা আমার। আজকাল চোখে আলোর তীব্রতা সহ্য হয় না, জ্বালা করে, বড্ড বেশি জ্বালা করে। চোখ বন্ধ করে শুকনো ঠোঁটের বৃষ্টির সতেজতা মাখছি। মুখমণ্ডল ধুয়ে চুবুক গুড়িয়ে পড়ছে বৃষ্টির ফোঁটা। হঠাৎ কারো ঠোঁটের উষ্ণতা অনুভব করলাম সেখানে। চিবুক ছোঁয়ানোর জল কিছুতেই নিচে পড়তে দিচ্ছেন না সে। বুকের বসন খুলে পড়ে সেই পুরুষের উন্মোদনায়। বৃষ্টির জল আর তার স্পর্শ পাল্লা দিয়ে ছুঁতে ব্যস্ত আমায়। অবশেষে বৃষ্টি হার মারল তার কাছে, ছিনিয়ে নিয়ে এলো কোলে তুলে, একান্তই তার করে। এই ঘরে আসার সাধ্য বৃষ্টির নাই। এখানে তো কেবল একজনেরই রাজত্ব, আহানাফের, কেবল আহানাফের। আমি সর্বোত্তক চেষ্টা করছি আহানাফকে আমার ভালোবাসা দেওয়ার, কিন্তু মনের উপর জোর খাটানো কি এতটাই সহজ? সকল চেষ্টা আমার ব্যর্থ হয়। সেই দিনের লোমহর্ষ স্মৃতিচারণে আমার দুহাত নিজে থেকে গলা পেঁচিয়ে নেয় আহানাফ। আজকাল তার রুদ্ধতা এই মিলন মুহূর্তে কিছুটা নরম হয়। আমার ঠোঁটে গভীর চুমুনে শেষে স্থির দৃষ্টি মেলে তাকিয়ে রইল সে। নীরবতা ভেঙে একসময় বলল, এত শুকিয়ে যাচ্ছিস কেন তুই? নিজেকে শেষ করে আমাকে শাস্তি দিতে চাস? আহনাফের কথা শুনে তার চোখে চোখ রাখলাম আমি। এই চোখ দেখলে কে বলবে এই মানুষটার অন্তর কতটা নিষ্ঠুর, কতটা হিংস্র আর উন্মাদ হয়ে ওঠে সামান্য প্রত্যাখ্যানে। দু চোখ আমার জলে টইটুম্বুর। তা দেখে আহনাফ দৃষ্টি সরিয়ে নিল। মন বলল, এই তো নাকি সাহস তার, তবে এই চোখে চোখ রাখতে ভয় কেন? আহানাফ আর কথা বাড়ালো না। ঘর জুড়ে ভারী নিঃশ্বাসের শব্দ। হঠাৎ দরজায় জোরে জোরে আঘাত করতে লাগলো কেউ। আহানাফ বিরক্ত হলো, রেগে গলা চাড়িয়ে প্রশ্ন করলো, কে? আব্বা জান, আমি তোমার জরিনা খালা। খালা, তোমার কি বোধ বুদ্ধি একেবারেই কমে গেল? কেন বিরক্ত করছো? যাও বলছি। আহানাফ ধমকে সুরে বলল, আবার ঠেকা পড়ছি তোমারে বিরক্ত করুম? তোমার বাপ কইছে নিচে আইতে তোমারে, তোমার জম। কথাটা বলেই জিব্বা কাটে জারিনা।
দ্রুত কথা সংশোধন করে বললে, তোমার মামার তো ভাই আইয়া পড়ছে, উপরে আইসা নীরার লগে তোমারে দেখলি কি করব তারে? মামাতো ভাই আসছে শুনে চটজলদি আমাকে ছেড়ে বিছানা থেকে নিচে নামলো আহানাফ। শর্টস পরে দরজা খুলতে গেল। আমি দ্রুত উঠে কাপড় ঠিক করে এক কোণে দাঁড়িয়ে রইলাম। আহানাফ দরজা খুলেই খালাকে ঝাড়ি সুরে বলল, রাফসান আসছে তো। হয়েছেটা কি? এমন করে দরজা থাপড়াইতে হয় সেজন্য। পাগল ছাগল কথা। কথাটা বলে পিছনে ফিরে আমাকে আপাদক মস্তক দেখে নিল। দৃষ্টি তার অতৃপ্ততায় ভরা। রুক্ষ স্বরে বলল, নেরা শার্টটা দে আলমারি থেকে। আমি দ্রুততার সাথে শার্টটা দিলাম তাকে। শার্টটা নেওয়ার সময়ও তাকিয়েছিল এক দৃষ্টিতে, যেন এই শেষ দেখা তার আর আমার বুঝি। কই যাও না যে, পরে কিছু হইলে আমারে দুষাইতে পারবা না কইলাম। আহনাফ দৃষ্টি সরিয়ে খালার মুখের দিকে কটমট করে তাকালো। দাঁতে দাঁত পিষে বলল, তোমারে দোষ দিয়ে মাথা নষ্ট করবে কোন ছাগলে? যত সব আধারে এসে জুটেছে এ বাড়িতে। রাগে গজগজ করতে করতে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল আহনাফ। খালা ঠোঁট বাঁকিয়ে হেসে বিড়বিড় করে কি যেন বলে নীরার কাছে এলো। বলল, অক্ষণও দাঁড়ায় আসোস কেন লসিরি? হ্যাঁ, যা কাপড় পত্তর গুছাইয়া ল, চল আমার লগে। বুঝি তোরে আমার লগে ঘুমানোর হুকুম দিছে। আইস থেকে যতদিন রাফসান বাবাই এই বাড়িতে আছে তুই আমার লগেই থাকবি। চল চল, দেরি করিস না আর। কাপড় গুছিয়ে পুটলি বাঁধতে সাহায্য করলো খালা। নিজের কাছে পুটলিটা নিয়ে আমার হাতটা ধরে নেমে এলো নিচে। নিচের কয়েক ধাপ সিঁড়ি ভাঙাতে ভাঙাতে দেখলাম আহানাফের বাবা মার সাথে বসে আছে দুজন নতুন মুখের মানুষ। একজন মধ্যবয়স্ক মহিলা, অপরজন হয়তো রাফসান। আহানাফ রাফসানের মধ্যে দৈহিক গঠনের সাদৃশ্য আছে কিছুটা। দুজনের লম্বায় হয়তো সেম হবে। চেহারা আহানাফের চেয়ে উজ্জ্বল, চোখে ফ্রেমলেস রেগুলার চশমা পরা, হেসে হেসে কথা বলছে সবার সাথে। হাসিটা যেন তার জন্যই মানানসই পুরোপুরি। এই প্রথম ভালো লাগা বলতে যা লাগে তাই লাগলো রাফসান নামক মানুষটাকে দেখতে গিয়ে। আমার কেন, মনে হয় সবারই এই সুপুরুষটাকে এক দেখাতেই ভালো লাগবে। কথা বলার এক ফাঁকে আমার দিকে তাকিয়ে ভ্রুকুটু করলেন তিনি। চোর ধরা খাওয়ার মতো লজ্জা ভয়ে আড়ষ্ট হয়ে মুখ নুয়ে রইলাম। খালা টেনে ধরে নিয়ে এলেন তার ঘরে। চোখে মনে হয় ধাঁধা দেখছি এমন লাগছে। রাফসান নামক গোলক ধাঁধায় মনকে দুর্বল হতে দিলাম না। নিজের অবস্থান তো জানি আমি। আর তাছাড়া আহানাফের ভাই তো রাফসান। এখন পুরুষ মানুষকে দেখলে ঘৃণা হয় আমার। রাফসানকে দেখেও এমন হওয়া উচিত, ঘৃণা করা উচিত তাকেও। পুরুষ মাত্রই ভক্ষক, অবলা নারীর ভক্ষক। কেন যেন কান্না এলো দু চোখ ফেটে। পুরুষকে আল্লাহ বলশীল করেছে নারীকে অবলা পেয়ে ভক্ষণ করার জন্য নয়, রক্ষা করার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য। কিন্তু সেই পুরুষ যদি তার ক্ষমতার অপব্যবহার করে তবে সে সর্বোচ্চ ঘৃণার ভাগিদার, অভিশাপের ভাগিদার, চরম শাস্তির ভাগিদার। নারীকে অসম্মান করার দোষে তাকে এই সমাজ কেন শাস্তি দেয় না? কেন তার ঘাড়েই চাপিয়ে দেয় বৈধ লালসার শিকার হতে? আজ হঠাৎ বিদ্রোহী হয়ে উঠল মনটা। আহনাফের শাস্তির দাবিতে মুখিয়ে উঠল। হিন্দু শাস্ত্রমতে দুর্গার সংহার রূপ কালী। ভারতীয় উপমহাদেশে এই দেবী দুর্গাকে সনাতন ধর্মাবলম্বীরা মাতৃরূপে পূজা করে আদিকাল থেকে। মায়ের মমতা, দয়ার রূপ দেবী দুর্গা। এই মমতাময়ী আবার অত্যাচারীকে দমন করতে হয় উঠে রণচণ্ডী কালী। আজ নিজের মধ্যে দুর্গার চণ্ডীরূপ ধারণ করতে ইচ্ছে হলো। অসুর বদের মতো ত্রিশূলে বিধিয়ে মারতে ইচ্ছে করলো আহানাফকে। আমার সুন্দর জীবনকে অসুন্দর করার দায়ে, আমার সম্মানের দেহে কলঙ্কের কাঁটা জন্মানোর দায়ে, আমার উঁচু মুখ লাঞ্ছনা অপমানে জর্জরিত করে নিচু করার দায়ে আহানাফকে বধ করতে ইচ্ছে হলো। কিন্তু হায়, আমি হতে পারলাম না দেবী। নিজের অপমানের শাস্তি নিজ হাতে দিতেও পারলাম না। কেন এলে না দেবী তুমি আমার মধ্যে? কেন এত দুর্বল আর অসহায় আমি? কেন কেন কেন? উপর হয়ে চাদর খামচে চাপা স্বরে কাঁদতে লাগলাম। খালা চকিত হয়ে ছুটে এলেন আমার কাছে, বললেন, এই নীরা, নীরা কি হয়েছে তোর? এই সেরি কথা কস না কেন? আমি কাঁদছি শুধু। খালা একই কথা বারবার শুধাতে লাগলেন আর আমি কাঁদছি। অসহায়ত্বের পীড়ানের পীড়ায় কাঁদছি। অসম্মানের অনলে দগ্ধ হয়ে জ্বলে পুড়ে যন্ত্রণায় কাঁদছি। অতিথিদের রাত্রের খাবার টেবিলে সাজাতে ব্যস্ত আমি আর জরিনা খালা। খেতে খেতে চোখ দুটো লাল আমার। খালা করুণার দৃষ্টিতে বারবার তাকিয়ে দেখছেন আমাকে। খালার দৃষ্টি উপেক্ষা করে আমি আমার মতো কাজ করে যাচ্ছি। নিয়তি মেনে না নিলে যে যন্ত্রণায় উদ্বেগ হয় তার বাড়াতে চাচ্ছি না।
প্রতিবাদ করা আমার মতো ভীতু দরিদ্র মেয়ে সাজে না। আমাদের দাঁত কামড়ে সকল কিছু মেনে নিতে হয়। এইটাই নিয়ম, এইটাই সমাজ। পাথরের সমান কষ্ট বুকে চেপে কাজগুলো করে যাচ্ছি। খালা এগিয়ে এসে কাঁধে হাত রেখে সকরুণ স্বরে বলল, তুই ঘরে জানিরা, বাকিটা আমি সামলে নিমুনে। সমস্যা নেই খালা, আমাকে তো সব শিখতেই হবে, এইটাই যে আমার নিয়তি। ফাঁকি দিলে পরে আমারই বিপদ। থমথমে গলায় বললাম আমি। খালাকে অশ্রুসজ্জল হতে দেখে এক চিলতে ম্লান হাসি হাসলাম। খালা কিছু বলতে চেয়েও বলল না, থমকে রইল আমার দিকে চেয়ে। খাবার সাজিয়ে শাশুড়ির কথা মতো চলে এলাম খালার ঘরে। খালা রয়ে গেলেন সেখানে। রান্নাঘরের সাথে খালার জন্য বরাদ্দ একটা রুম। রুমের মাঝখানে একটা চৌকি, তার উপর বিছানার পুরনো একখানা ময়লা চাদর, দুটো চেল চিটচিটে বালিশ, আশেপাশে ময়লা কাপড়ের পুটলি আর একটা ভাঙাচোরা ওয়ার্ড্রব। দেয়ালের এক কোণে জায়গায় জায়গায় খুনে খাওয়া একটা টেবিল। টেবিলের উপরে ধুলো ময়লার আস্তরণ পড়ে আছে। খালার পানের বাটা, ময়লা চিরুনি, আয়না, আরও কিছু প্রয়োজনীয় অপ্রয়োজনীয় টুকিটাকি জিনিস। জানলা দিয়ে বৃষ্টি এসে ভিজে গেছে রুমের অনেকাংশে। আগের চাইতে বৃষ্টির মাত্রা এখন একটু কম। এলাকার বিদ্যুৎ সংযোগও পুনরায় চালু হয়েছে। আমি চুপচাপ গিয়ে চৌকির উপর বসলাম, তেল চিটচিটে বালিশের উপর মাথা রাখলাম। অথচ এই আমি একদিন ছিলাম সূচিবায়ুর গোছের। সামান্য একটু ধুলোমলা গায়ে লাগলে চিৎকার করে বাড়ি মাথায় তুলতাম। ছোট বোনটার সাথে অহরহ ঝগড়া লাগাতাম ঘর অগোছনা দেখলে। আজ কারোর সাথে ঝগড়া হলো না। এই দেহটাই ধুলিমলিন, তবে অন্য কিছু পরিষ্কার কি করে চাইতে পারি? ঘরময় পুরনো ভাবসা গন্ধ নাকে লাগছে। বেশি পানির পিকের গন্ধটা, পান সিগারেটের গন্ধ আমি একদমই সহ্য করতে পারতাম না। আহানাফ এটা জেনে আমাকে বেকায়দায় ফেলতে রোজ আমার সামনে সিগারেট খায়। জীবনে কত কিছু মানতে বাধ্য করে আমাদের। এসব ভাবতে ভাবতে চোখে লেগে এসেছিল ঘুম। খালাটাকে ঘুম ভাঙল। শোননিরা, আমি একটু বাইরে যাইতাছি, আবার পানির জর্দা শেষ, বাজারে যাবো আনতে, তুই দরজা ভিড়াই শুয়ে থাক। খালা টাকা আঁচলে বেঁধে বলল। আমি শুধালাম, এত রাতে বাজারে যাবা? ভয় করবে না তোমার? খালা হাসলো, বলল, ভয় কেন করব? আমার ভয় দেখায় এমন সাহস এই তল্লাটি কোন ব্যাটার? তাই বলে এত রাতে? এত রাত কই দেখলি? বাদলা নামছে তাই একটু বেশি রাত লাগতাছে। মাত্র তো 10টা বাজে। বইরা বেরির আবার রাত আর দিন। টেবিলে খাওন ঢাক্কা রাখলাম, খাইয়া ঘুমাই যাস। আমি গেলাম। খালা শাড়ি ঠিক করতে করতে দরজা দিয়ে বেরিয়ে গেলেন। আমি বসে বসে ভাবছি, কত বয়স হবে খালার? আহানাফের মায়ের বয়সী? না, তার চেয়েও কম হবে। গরিব মানুষগুলো খাটাখাটনিতে আগেভাগে বুড়িয়ে যায়, আর তারপর যদি মন থেকে তারা ধরেই নেয় তারা বুড়ো হয়ে গেছে, তবে কার সাধ্য তাদের জোয়ান বানায়? খালার ময়লা পড়া টেবিলের দিকে তাকালাম। বড় স্টিলের প্লেটে খাবার রেখে অন্য আরেকটা প্লেট দিয়ে ঢাকনা দেওয়া, একটা পানির ঝক আর গ্লাসও রেখে গিয়েছে খালা। খেতে ইচ্ছে করলো না। এক গ্লাস পানি খেয়ে সিলিং ফ্যানটা ছেড়ে বিছানায় শুয়ে পড়লাম। ময়লার ভারে সিলিং ফ্যানের বাতাস গায়ে লাগছে অল্প, তবুও আজ শান্তির ঘুম হবে ভেবেই চোখ বন্ধ করলাম। পুনরায় খালাকে নিয়ে ভাবছি, কত স্বাধীন আর নির্ভীক একটা মেয়ে মানুষ খালা। রাত আর দিন তার কাছে আলাদা নয়। যখন মন চায় এভাবে বেরিয়ে যায়। কোনোদিন ফেরে রাতে, তো কোনোদিন ফেরেই না। গল্পগুজব করতে করতে আশেপাশের কারো বাড়ির বারান্দায় আঁচল পেতেই শুয়ে রাত কাটিয়ে দেন। আমি আফসোস করি খালার স্বাধীন এবং নির্ভীক হওয়া দেখে। জরিনা খালা হতে পারলেও বুঝি জীবন আমার সার্থক হতো। ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ কারো ঠোঁটের এলোপাথারি দংশনে চমকে উঠলাম। বাহিরের ক্ষীণ আলোয় আমার উপরে যাকে দেখলাম সে আর কেউ নয়, আহানাফ। বিসম্মিত হয়ে প্রশ্ন করলাম, আপনি? হ্যাঁ, আমিই তো। কেন, অন্য কাউকে আশা করেছিলে নাকি? আমাকে জবাব দেওয়ার সুযোগ তার ঠোঁট দিল না। আজ আবার হিংসা ভাব এলো তার ভিতরে। ঠোঁটে প্রচণ্ড ব্যথা অনুভব করলাম। আমাকে আতঙ্কিত চোখে তাকানো দেখে আহানাফ বলল, রাফসানের দিকে ওভাবে তাকিয়ে কি দেখছিলি? পছন্দ হয়েছে? ভাগবি ওর সাথে? আহানাফের কথা শুনে ঘৃণা হলো আমার। চোখ কুঁচকে মুখ সরিয়ে নিতেই চোয়াল চেপে ধরল আহানাফ। চাপার আগে বলল, আমি চাইলে 3 মাস কেন, 300 বছরও তুই আমারই থাকবি নীরা, শুধুই আমার। তোর চোখ শুধু আমাকে দেখবে। তোর মনে আহানাফ ছাড়া অন্য কারো স্থান হলে শেষ করে ফেলবো তাকে আমি। যা আমার তা কেবল আমারই থাকবে, নয়তো কারো নয়। আহানাফের কথার ভাবার্থক বুঝে বুক কাঁপছে আমার। কিছু বলার মতো অবস্থায় রাখলো না আমাকে আহানাফ।
আবারও আমাকে বিনা দোষে শাস্তি দিল সে আজ। আমি নির্বাক, অপলক সব সহ্য করে গেলাম দু চোখে জল গড়িয়ে। এত পথ জার্নি করেও ঘুম আসছে না রাফসানের চোখে। পড়া, ক্যারিয়ার এই করেই যেন 30 বছর পার করলো সে। এই বাইরেও যে কিছু প্রয়োজন একজন পুরুষের, সেটা বরাবরই উপেক্ষা করে এসেছে রাফসান। এই একঘেয়ে জীবনেই যেন সে অভ্যস্ত, শুধু মাঝে মাঝে হাঁপিয়ে ওঠে তার মন। কৈশোরে পিতৃবিয়োগ তাকে বহু তিক্ততার মুখোমুখি গড়িয়েছে। আজকাল যেসব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রাফসান করে মুখে ফেনা তুলে ফেলে, একদিন এরাই মুখ ঘুরিয়ে চলে যেতেও তাকে দেখে। বাবার অকাল মৃত্যুর শোক কাটিয়ে উঠলেও মানুষের নির্মম স্বার্থপরতা এখনও ভুলেনি রাফসান। এই রইস ফুপার কথাই ধরা যাক, বাবা বেঁচে থাকতে আজকের মতোই আদর আপ্যায়ন করতো, অথচ তার মৃত্যুর পর একটিবারও খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করেনি এরা। সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল রাফসান ও তার মায়ের থেকে। সেই দিনগুলো খেয়ে না খেয়ে অনাদরে কাটিয়েছিল তারা। ছেলের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে রাফসানের মা রাহেলা বানু গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ নিয়েছিল সে সময়। এসএসসি পাস করে রাফসানও টুকিটাকি টিউশন করতে চাইল, কিন্তু তার মা তাকে সেসবের অনুমতি দিল না। দিন রাত খেটে রাফসানকে উচ্চশিক্ষিত করেছে। পায়ে পায়ে জমিয়ে জায়গা জমি বিক্রি করে রাফসানকে ব্যারিস্টারি পড়িয়েছে বিদেশ থেকে। আজ রাফসানদের অভাব বলতে কিছুই নেই। সে এখন যথেষ্ট অভিজ্ঞ একজন লয়ার। নামটাকেও তার চট্টগ্রামে যথেষ্ট আছে। এই যে রইস ফুপার এত আতিথেয়তা, এর পেছনে যে বড় কোনো স্বার্থ লুকিয়ে আছে তার রাফসান শতভাগ নিশ্চিত। স্বার্থ যাই হোক, রাফসান অন্যায় কখনও করবে না, প্রশ্রয়ও দেবে না, তাতে যা হয় হোক। শূন্য আকাশে নির্বিকার চেয়ে রয় রাফসান। অর্থের অভাব ঘুচলেও কোথাও যেন একটা শূন্যতা বিরাজমান রাফসানের ভেতর। কিসের শূন্যতা সেটা রাফসান বোঝে। বুঝলে কি হবে, মনের সাথেও মন তো মিলতে হবে। এটাই পয়েন্টে পয়েন্টে কারোর সাথে জমছে না রাফসানের। নিজেও উপলব্ধি করতে পারছে না তার কেমন ধরনের জীবনসঙ্গী চায়। গত পরশুই গিয়েছিল মায়ের পছন্দের একটা মেয়েকে দেখতে। যথেষ্ট আধুনিকা, উচ্চশিক্ষিতা, স্মার্ট মেয়েটি, কথাবার্তাও বেশ। তবুও কেন যেন মন বেঁকে বসলো। নাকশেটকে বলল, এ তোর টাইপ না বাছাধন, এ মেয়ে তোমার তালে তালে তাল মেলাতে কখনই পারবে না। সো ভালোই ভালোই কেটে পড়, দ্যাটস বেটার ফর ইউ। আর কি, কোনো মতে চলে এসেছিল সেখান থেকে। রাফসানের মা ছেলের হাবভাব দেখে হতাশ হন। তার ছেলে আদৌ বিয়ে টিয়ে করবে কিনা তাতে তিনি সন্দিহান। পড়াশোনা শেষ হয়েছে সেই কবেই, চাকরি সরকারি, মোটা বেতন, তবুও তার ছেলের বিয়েতে আগ্রহ নেই মোটেও। চেনা জানার মধ্যে কমসে কম শখানেকের কাছাকাছি মেয়ে দেখা শেষ, একটাকেও তার মনে ধরেনি। কেন ধরেনি জিজ্ঞেস করলেও নির্বিকাশে। খুদ ধরা টাইপ ছেলে তার, সেটা রাহেলা বানু ভালো করেই জানেন। তবুও কিছু তো বলবে রাফসান? না, কিছুই বলে না। মায়ের বকবকানিতে রাফসান অবশ্য মাঝে মাঝে হাসে, বলে, আমার বউটা মনে হয় এখনো পৃথিবীতে আসেনি মা, আসলে কি আর এমন হয় আমার সাথে প্রতিবার? তোর যত সব আদি খেদা বাবু, তুই কি ভাবিস মা কিছুই বোঝে না? মা সব বোঝে। যখন শিশুকালে খাবি বলতে পারতি না, মা কি বুঝতো না? মা তখনও বুঝতো, এখনো বুঝে সব। তুই নির্ঝঞ্ঝাট থাকতে চাস, আর সেজন্য বিয়েটা তোর পছন্দ না। ভাবিস বিয়ে করলে বুঝি তোর স্বাধীনতা খর্ব হবে, তোর ঘর দখল হবে, তোর এই সব বইপত্র ডুবে থাকাতে সমস্যা সৃষ্টি হবে। সবচেয়ে বড় ভয় তোর হঠাৎ প্রচণ্ড রেগে যাওয়া বুঝি সহ্য করতে পারবে না সে। ভাবিস তখন হয়তো মামলা হবে, লোকে বলবে লয়ার হয়ে নিজেই আবার বউ পিটাই, মান সম্মান বুঝি সব যাবে তোর তখন। রাহেলা বানু গাল ফুলিয়ে বলেন। মায়ের কথা শুনে কিছুক্ষণ বিস্মিত চেয়ে শেষে ঘর কাঁপিয়ে হেসে ওঠে রাফসান, বলে, এ না হলে রাফসান আহমেদের মা তুমি, আমার লক্ষ্মী মা। রাগ করো না, কথা দিলাম যেদিন সত্যি সত্যি তোমার বৌমাকে মনের নজর জেনে নেব, চুপ করে বিয়ে করে নেব। নো হাঙ্কি পাঙ্কি, নো লাইট। রাহেলা বানু রেগে বললেন, শর্ত, এসব ছেলে ভোলানো কথাই আমাকে পটাতে পারবি না। বুঝেছি, আমি তোর বিয়ে দেখা এ জন্মে আর হবে না আমার। আমি মরি, তারপর যা খুশি করিস, আমার কি, আমি কে? রাহেলা বানু রাগ করে নিজের রুমে চলে এলেন। তাদের কথা সেদিন ওই পর্যন্তই ছিল। এরপর মা ছেলেতে তেমন কথাই আর হলো না। খুব বেশি প্রয়োজনীয় কথা না হলে তিনি রাফসানের সাথে কথাই বলেন না। রাফসান দীর্ঘশ্বাস ছেড়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো। সন্তান হিসেবে আমার উচিত মাকে খুশি করানো, তাই বলে অনিচ্ছা সত্য বিতে রাজি হতে হবে আমাকে? যার সাথে সারাটা জীবন অতিবাহিত করব, তাকে মনে ধরা লাগবে না? এখনো দুটো কথা বলতে ইচ্ছে করে না, তাহলে ওইসব মেয়েদের কারোর সাথে সারা জীবন কি করে মনের কথা বিনিময় হবে? রাফসান দ্বিধান্বিত তার সিদ্ধান্তে।
মায়ের রুমে পৌঁছাতে পৌঁছাতে রাফসান মনের ইচ্ছা অনিচ্ছা একপাশ করে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়। আসবো মা? দরজায় নক করে জিজ্ঞেস করে রাফসান। আয়। ভেতর থেকে জবাব দেয় রাহেলা বানু। ঘুমোনি কেন এখনো? মায়ের পাশে বসে বলে রাফসান। ঘুম আসছে না। গম্ভীর গলায় জবাব দেয় রাহেলা বানু। রাফসান খেয়াল করলো ওর মা একটিবারও ফিরে তাকাচ্ছে না। কথা বলার সময়ও তসবি নিয়ে নড়াচড়ায় ব্যস্ত, অথচ আগে রাফসান তার সামনে এলে সকল কাজ ফেলে ছেলেটার মাথা কোলে নিত, চুলে বিলি কেটে একগাল হেসে কথা বলতো। ওই দিনের পর থেকেই অভিমান করে আছে তার মা। রাফসান মুচকি হেসে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। রাহেলা বানু আঁচলে মুখ লুকিয়ে ফেললেন সঙ্গে সঙ্গে। তার শরীর কেঁপে কেঁপে উঠছে। রাফসান তড়াক করে শোয়া থেকে উঠে বসে, চিন্তিত চেহারায় মায়ের মুখের আঁচল সরায়। দেখে তার মা জননী কাঁদছে। রাফসান মায়ের মাথাটা এক হাতে ধরে বুকের ওপর নেয়, ধরা গলায় বলে, আই এম সরি মা, আমার ভুল হয়েছে, আমি আর এমনটা করবো না। কেন করবি না? যা খুশি তাই কর তুই, আমার কি? আমি তো বুড়ি হয়ে গেছি, তুই এখন বড় হয়েছিস, নিজের পায়ে দাঁড়িয়েছিস, আমার কথা কেন শুনবি? ছেলের বুকে ফুপাতে লাগলো রাহেলা বানু। রাফসান দুহাতে মায়ের মুখটা তুলে বলে, বললাম তো ভুল হয়েছে আমার, এই কানে ধরছে, নাকেও ধরলাম। রাফসানের চোখে জল, ঠোঁটের কোণে হাসি। রাহেলা বানু রাফসানের হাসি মুখ দেখে ঠোঁট উল্টে কান টেনে ধরলেন। রাগ মিশ্রিত স্বরে বললেন, সব সময় এমন করিস তুই? মাকে কষ্ট দিতে ভালো লাগে তোর? কোনো দিন না মা, তুমি আমার সব, আমার পৃথিবী, আমার জান্নাত। তোমাকে কষ্ট দেওয়ার কথার স্বপ্নেও ভাবি না। মিথ্যা কথা। আমি তোর সব হলে আমার কথা মেনে নিতি তুই। মানলাম তো। কবে, কখন? ভ্রুকুটি করে বলে উঁচু গলায় বলে রাহেলা বানু। আজ, এখন। রাফসান হাসে। রাহেলা বানু বিস্মিত চোখে চেয়ে দেখেন ছেলেকে। নিজের চোখ কানে দেখা শোনা কথা যেন বিশ্বাসই হচ্ছে না। রাফসান মায়ের কোলে মাথা রেখে মায়ের আঙুল দিয়ে খেলতে খেলতে বলে, তুমি যেদিন যাকে বলবে বিয়ে করতে, আমি টু শব্দ না করে বিয়ে করে নেব। তোমার খুশির উপরে কিছু নেই আমার কাছে। আমাকে ছুঁয়ে বল। রাফসান মায়ের হাতে চুমু দিয়ে বলে, ওয়াদা করলাম মা, আমার ওয়াদার খেলাফানা করে দিন, সেটা তুমি জানো। এতক্ষণে স্বাভাবিক হলেন রাহেলা বানু। ঝুঁকে ছেলের কপালে গালে চুমু দিলেন। চুলে বিলি কাটতে কাটতে উৎফুল্ল হয়ে বললেন, আমার লক্ষ্মী বাবাটা, আমি জানতাম তো আমার বাবু আমাকে নিরাশ করবে না, কোনো দিন না। কাল থেকেই মেয়ে খুঁজবো আমি, তোর উপযুক্ত মেয়ে, তোর মন মতো হবে এমন মেয়ে, আমার সোনা বাবাটা। রাহেলা বানু নানান কথা বলতে লাগলেন। রাফসান মায়ের হাসি মাখা মুখটা দেখে দীর্ঘশ্বাস ছাড়ে। তার আনন্দ হচ্ছে মাকে খুশি করতে পেরে। হাজার যুক্তিবাদী প্রতিবাদী হোক, তবুও কিছু জায়গায় মানুষ স্বেচ্ছায় নীরবে পরাজিত হয় প্রিয়জনের খুশির খাতিরে। মায়ের সাথে আরও কিছুক্ষণ গল্পগুজব করে মাকে ঘুম পাড়িয়ে বের হয়ে আসলো সে। পানির পিপাসা পেয়েছে। এক গ্লাস পানি পান করার ইচ্ছায় বারান্দায় এলো রাফসান। পানি খেতে খেতে হঠাৎ চোখের সামনে একটা দৃশ্য এলো। তৎক্ষণাৎ রাফসান হাত ঘড়ি দেখে নেয়। রাত 12:20 বাজে। বারান্দার শেষ রুমটা থেকে আহনাফ বেরোচ্ছে। শার্টের বোতাম লাগাতে ব্যস্ত আহনাফ। হেঁটে এদিকেই আসছে। এসবের অর্থ কী দাঁড়ায়? রাফসানের ধারণা অনুসারে ওই রুমটা এবাড়ির কাজের লোক জরিনা খালার। নাকি এই ধারণার বিপরীতে কিছু আছে? পুরোটা পানি পান করা হলো না রাফসানের। গ্লাসটা টেবিলের ওপর রেখে ভাবছে সে। আহনাফের ঠোঁটের হাসি এলোমেলো ভাব বলে দিচ্ছে আহনাফ কী করে এসেছে। এই নীরার মধ্যে কি আছে আহনাফ জানে না। চুম্বকের মতো টানে ওর দেহ ও সৌন্দর্য আহনাফকে। প্রতিনিয়ত আহনাফের টর্চার, লিবিডো আসক্তি, এ বাড়ির খাটাখুটুনিতে জীর্ণশীর্ণ হয়ে যাচ্ছে নীরা। আগের মতো কোমল তুলতুলে নেই ওর দেহটা। হাড্ডিসার দেহ হলেও আহনাফের ওকেই যেন চায়, প্রতিদিন প্রতি রাত। আর তো 2 মাস। আচ্ছা, 2 মাসে কি নীরার প্রয়োজনীয়তা শেষ হয়ে যাবে তার জীবন থেকে? জটিল লাগছে সব কিছু আহনাফের। নীরাকে একসময় সে পেতে চেয়েছিল বৈধভাবে, কিন্তু এই মেয়ে তাকে ভাও দিচ্ছিল না। গুন্ডা ভেবে সহ্যই করতে পারতো না আহনাফকে সে। এই তল্লাটে সুন্দরী মেয়েরা আহনাফকে পাওয়ার জন্য পাগল। আর এই 2 টাকার মাস্টারের মেয়ের কিনা এত তেজ! আহনাফকে প্রত্যাখ্যান করেছিল। কলেজে সবার সামনে চর মেরেছিল শুধু হাতটা ধরার অপরাধে। আজ কোথায় সেই তেজ? আজ ও সমস্ত শরীর দুমড়ে মুচড়ে খুবলে খেলেও কিছু করার সাধ্য নেই। এখন কি করে সহ্য করে? স্বামীর ত্যাগ পেয়েছে বলে অযথায় মাথা গরম করিয়ে রেপিস্ট বানিয়ে দিল। ধর্ষণ করেছি তাতে কি? বিয়ে তো করেছি, তাই না? ব্যাস, 7 খুন মাফ তাতেই। 3 মাস পরে তালাক দিয়ে ঝামেলা মিটবে। ওর কলঙ্ক মোচন হবে আর আমার পাপ। তারপর আবার আগের মুক্ত স্বাধীন জীবন আমার। কিন্তু এই মেয়েকেও যে চাই আমার। দেখা যাক কি হয়।
আহনাফ ঠোঁট কামড়ে হাসে, তবে বেশিক্ষণ স্থায়ী হলো না এই হাসি। ভেজা গলা মুহূর্তে শুকিয়ে গেল। তীক্ষ্ণ দৃষ্টিতে রাফসান ওর দিকেই তাকিয়ে আছে। বারান্দার ডাইনিং টেবিলের সামনে এসে চমকে যায় আহনাফ। মুখটা কাঁচামাচু করে ভয় ভয় তাকায় রাফসানের দিকে। তোতলাতে তোতলাতে বলল, ভাই তুমি এই সময় এখানে? আমি কেন, কোনো সমস্যা? তীক্ষ্ণ চোখে চেয়ে জবাব দেয় রাফসান। না, একদম না। হাসার চেষ্টা করলো আহনাফ। কপালে জমা বিন্দু বিন্দু ঘামের ফোঁটা মুছে নিচ্ছে বারবার সে। রাফসান আহনাফের ভয় পাওয়া দেখে চোখ ছোট করে। রাফসানকে এভাবে তাকাতে দেখে আহনাফ ঘাবড়ে যায়। অস্থির দৃষ্টিতে এদিক ওদিক তাকানোর এক ফাঁকে সতর্কতার সাথে খালার রুমটা দেখে নেয় সে। না, কেউ নেই সেখানে। আহনাফ স্বস্তির নিঃশ্বাস ছাড়ে, কাপা গলায় বলে, ভাই যাই তাহলে। তোর ইচ্ছা, আমায় কেন জিজ্ঞেস করছিস? রাফসানের গম্ভীর জবাব। না মানে। রাফসান আহনাফের দৃষ্টি অনুসরণ করে খালার রুমের দিকে তাকিয়ে ভ্রুকুটি করে। এই সুযোগে আহনাফ দ্রুত চলে আসে রুমে। হার্টবিট বাড়ছে ওর, একটুর জন্য ধরা খেয়ে যেত আজ। না, এরপর থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। কন্ট্রোল কর আহনাফ, কন্ট্রোল। নীরা তোর মৃত্যুর আগ পর্যন্ত তোরই থাকবে। একটা দিন রেহাই দে। আহনাফ মনকে বোঝায়। আহনাফের এভাবে চলে যাওয়া রাফসানের সকল ধারণা দৃঢ় বিশ্বাসে পরিণত হয়। রাফসান এদিক সেদিক তাকিয়ে চারপাশটা দেখে নিল। না, কেউ নেই আশেপাশে। রাফসান ধীর পায়ে সাবধানে এগিয়ে এলো জরিনা খালার রুমটার পাশে। দরজা ভেতর থেকে দেওয়া নয়, অর্ধেক খোলা। জানালা দিয়ে ঢোকা বাইরের আলোয় ঘরের অন্ধকার ম্লান হয়েছে কিছুটা। আবছা আলোয় রাফসান দেখল বিছানার ওপর অর্ধনগ্ন এক নারীর দেহ উপুর হয়ে পড়ে আছে। মেয়েটির জীর্ণশীর্ণ ফর্সা পিঠের ওপর আলো আধারের খেলা চলছে। এলোমেলো চুলে মুখটা ঢাকা। রাফসান দ্রুত দৃষ্টি সরিয়ে নেয়। রাগে শরীর শক্ত হয়ে উঠছে রাফসানের। তার ধারণা সঠিক, এই আহনাফ এখনও বদলায়নি, উল্টো দুশ্চরিত্রের খাতায় নাম লিখিয়েছে। আগে তো গুন্ডামি মারামারি করতো, আর এখন ছি, সব হয়েছে বাপ মায়ের অতি আদরে। ছেলের সকল আবদার বিনা বাক্যে মেনে নেয় আহনাফের বাবা মা। জীবনে ছেলেকে একটা ধমক দেওয়ার প্রয়োজন বোধ করেননি তারা। আহনাফের সকল অন্যায় ইগনোর করে আসার ফলেই আজ এই অবস্থা আহনাফের। এই ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ নিজে হাতে নষ্ট করে দিল তারা। বোকা গার্ডিয়ান। রাগে চোয়াল শক্ত করে ওপরে চলে আসে রাফসান। কাকের বেসুরো কা কা ডাকে ঘুম ভাঙে রাফসানের। ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। সেখানেই সবার সাথে দেখা মিলে আহনাফের। চোয়াল শক্ত করে হাত মুঠ করে রাফসান। পর মুহূর্তে নিজেকে সামলে নেয়। আহনাফ ভেজা বিড়ালের মতো দৃষ্টি নামিয়ে খাচ্ছে তাকে দেখা মাত্র। আহনাফের মা অঞ্জু বেগম ভাতিজার প্লেটে পছন্দের খাবারগুলো তুলে দেন। খুশিতে ডগমগ হয়ে বললেন, আমার সোনা আব্বা রাফসা, এইসব খাবার তোর পছন্দ মতো তৈরি করা, খেয়ে বল কেমন হয়েছে। ভালো হয়েছে ফুপি, তুমি তৈরি করেছো? পায়েস 2 চামচ মুখে দিয়ে বলে রাফসান। রাফসানের কথা শুনে হাসে অঞ্জু, বলে, শোনো ছেলের কথা, আমি তৈরি করব না তো কে করবে? তোর ফুপা তো যত সব আকাইমা কাজের লোক রেখেছে বাড়িতে, তাদের দ্বারা কিছু হয় নাকি? অঞ্জুর কথা শুনে আহনাফ রইস চৌধুরী চোখাচোখি করে। জরিনা শব্দ করে হেসে রান্নাঘর ছেড়ে বেরোয়, বলে, আজকাল মানুষে নাকে মুখে মিশা কথা লো নীরা, আর বেশি দূর না কিয়ামত। নীরাটা কে খালা? রাফসানের মুখ ফসকে বেরিয়ে যায় কথাটা। গত রাতের ঘটনার পর এই নামটা শোনা মাত্রই রাফসানের কৌতূহল বাড়ল। জরিনা খালাও সুযোগে সদ্ব্যবহার করে ছাড়ে। আশ্চর্য হওয়ার ভান ধরে বলে, ও মা, সে কি তুমি জানো না? আমার জানাটা কি আবশ্যক ছিল খালা? রাফসান এবার আহনাফের দিকে তাকায়। আহনাফ ভীরু চোখে এক নজর বাবার মুখের দিকে তাকিয়ে উঠে চলে যায়, সোজা বাড়ির গেট পেরিয়ে বাইরে। জরিনা আহনাফের যাওয়ার পথে তাকিয়ে ঠোঁট পাকিয়ে হাসে। রইস চৌধুরীর দিকে তাকিয়ে বলে, তোমার ফুপু তো দুনিয়ার সব সুনাম নিজের করতে পারলেই খুশি হয়, আর তোমার ফুপা থাক কমো না কিছু। আমি কিছু কইলেই তো আবার আমি ভালো না। যা বলার ক্লিয়ার করে বলো খালা। রাফসান গম্ভীর স্বরে বলে। জরিনা অঞ্জুর কালো হওয়া মুখটা দেখে দাঁত পেশে। সেদিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে অঞ্জু। স্বামীকে উদ্দেশ্য করে মনে মনে হাজারটা বকা বকল সে। রাফসানের কৌতূহলী চোখে তাকানো দেখে হেসে ফেলল, বলল, আরে পাগল ছাগলের কথা কানে তুলিস না তো আব্বা। জরিনার কি মাথা ঠিক আছে? পোলাটা পানিতে ডুবে মরার পর থেকেই তো ওর মাথার সিট। ওর কথায় কোন দিকে পশ্চিম আছে নাকি? তুই খা আব্বা। ভাবি, তুমি চুপচাপ বসে আছো কেন? খাও তো। জরিনা দাঁত কটমট করে তাকায় অঞ্জুর কথা শুনে। হঠাৎ তার চোখের কোণে জল ভরে ওঠে।
রইস চৌধুরীর দিকে চেয়ে আঁচল ঝাড়া দেয় সে। রাগে ফুঁসতে ফুঁসতে গেটের কাছে চলে আসে। ঘুরে তাকিয়ে কান্না জড়িত কণ্ঠে চিৎকার করে বলে, আমারই যারা পাগল বানাইছে তাকে পাগল না বানানো পর্যন্তই জরিনার মরণ হইব না। কথাটা বলে রইস চৌধুরীর দিকে তাকিয়ে থু ফেলে জরিনা। রইস চৌধুরী দ্রুত উঠে ঘরে চলে যান। রইস চৌধুরীকে চলে যেতে দেখে জরিনা খিলখিল করে হেসে ওঠে। বিড়বিড় করতে করতে গেট পার হয়ে কোথায় যেন চলে যায়। অতীত স্মৃতি ভাসছে মঞ্জুর চোখে। রাফসান কিছুটা হলেও জানে সেসব। দুজনেই নীরব এই মুহূর্তে। জরিনার ব্যবহারে রাহেলা বিরক্ত হয়। এই জরিনার উদ্যত্ত তার একদম পছন্দ না। অঞ্জুটা কেন যে এমন সমীহ করে জরিনাকে বোঝে না রাহেলা। খাবার টেবিলে নীরবতা নেমে আসে। রাহেলা নীরবতা ভেঙে ফের প্রশ্ন করে, আচ্ছা, নীরাটা কে ছিল? এই মেয়েকে নিয়ে এত কিছু হওয়ার অর্থ কি? আরে ভাবি, কিসের আবার অর্থটত্ত্ব? জরিনা তো এমনই। আর নীরার কথা জিজ্ঞেস করস? নীরা তেমন কেউ না। জরিনা দুঃসম্পর্কের ভাগ্নি হয়। গত মাস থেকে কাজ করছে এ বাড়িতে, টুকিটাকি রান্না বান্না করে আর কি। অসহায় এতিম ভেবে আমিও রেখে দিয়েছি। কে জানতো এত কিছু হবে? আঞ্জু পূর্ব পরিকল্পিতভাবে মিথ্যা বলে নির্দ্বিধায়। ও, তা তুমি এই জরিনাকে বাড়ি থেকে বিদায় করো না কেন? চরম বেয়াদব একটা। কথাবার্তা খুবই অশোভনীয়। যার বাড়ি থাকছে খাচ্ছে তাকেই কিনা চোখ গরম দেখায়। রাহেলা তীক্ষ্ণ স্বরে বলে, আহ মা, থামো তো। ফুপি, বাদ দাও এসব, বসে খেয়ে নাও, বসো। রাফসান অঞ্জুকে বসতে বলে ফুপার কথা ভাবছে। এত কথার মধ্যে কিন্তু একটা শব্দও করেনি রইস চৌধুরী, কারণ তিনি জানেন এসব তারই কর্মফল। অপরাধের পরিণাম এমনই হয়। পুরো এলাকার লোককে ভয় দেখিয়ে চললেও জরিনার সামনে তার কোনো ভয় কাজ দেয় না। উল্টো নাস্তানুবাদ করে ছাড়ে জরিনা মাঝে মাঝে তাকে। এই এখন যেমন করলো। রাফসান বুলি পিঠায় এক কামড় দিয়ে কপালে ভাঁজ ফেলে। এ রান্না তার ফুপির না। তার ফুপি ঠিকমতো কোনো রান্নায় পারদর্শী নয়। দাদাজানের বড় আদরের ছিল অঞ্জু ফুপি। দাদিজান কোনো দিনও রান্নাঘরে ফুপিকে ঢোকাতে পারেননি দাদাজানের ভয়ে। বিয়ের পর ফুপিকে বলে জরিনা খালাকে রাখিয়েছিলেন। তারপর থেকে জরিনা খালাই এবারই সব কাজ করে। খালার হাতের রান্নাও এমন নয়। তবে কি ওই নীরার রান্না এসব? নীরা? তাহলে ওই মেয়ে নীরা? ছি, অরুচি আর ঘৃণা জন্ম নিল এসব খাবার দেখে রাফসানের। মুখের পিঠাটুকু মুখে রেখে বাকিটা প্লেটে ফেলে চলে এলো ওপরে। রাহেলা কিংবা কেউ বুঝলো না রাফসানের হঠাৎ উঠে যাবার কারণ। রাহেলা অবশ্য ছেলের যাওয়ার একটা কারণ আন্দাজ করে বলল, হয়তো জরুরি কাজ মনে পড়েছে তাই চলে গেল। অনেক ব্যস্ত তো আমার ছেলে, সকালে যায় আর আসে সেই রাতে। হবেই বা না কেন ব্যস্ত বলো? কত বড় ব্যারিস্টার আমার রাফসান। অঞ্জুকে শুনিয়ে শুনিয়ে ছেলের সুনাম করে নিল আকারে ইঙ্গিতে রাহেলা। এটা সে অন্য কারোর সামনে তেমন একটা করে না, অঞ্জুর সামনে করলো। কারণ অঞ্জু একসময় তাকে খোঁটা দিয়েছিল। স্বামীর সম্পদ ক্ষমতা নিয়ে কত কথাই শুনিয়েছে তাদের এই অঞ্জু। হাত সুযোগ বুঝে রাহেলাও শোধ নিল। আঞ্জু ওপরে ওপরে হাসলেও মনে মনে স্বামীর উপর রাগ ছাড়ে। তার কারণেই আঞ্জু আজ ছোট হলো। কি দরকার ছিল এদের এই বাড়িতে আনার? আসছে বলে খাবার টেবিল ছাড়ে আঞ্জু। রাহেলা মুচকি মুচকি হাসে আঞ্জুর যাওয়ার পথে চেয়ে। করিডোরের শেষ মাথায় এসে রাফসান মুখের পিঠাটুকু থু থু করে ফেলে দিল। রাফসানের পছন্দ নয় দুশ্চরিত্র গোছের লোক, সেটা হোক ছেলে কিংবা মেয়ে। প্রচণ্ড ঘৃণা হয় তাদের ওপর। আজও হচ্ছে এই আহনাফ আর নীরার ওপর। সামনাসামনি একসাথে পেলে হয় দুটোকে আবার আচ্ছা মতো শায়েস্তা করে ছাড়বে। পাক পৃথিবীটা না পাক করে ছাড়ে এসব দুশ্চরিত্রের দল। রাগে রাফসানের কপালের রং দপদপ করছে। রাফসান যা ভেবেছিল তাই হলো। রইস চৌধুরী রাফসানকে এখানে রেখেছে তার ডান হাত বাবলুর জমিনের ব্যাপারে। রাফসান তৎক্ষণাৎ হা না কিছু বলেনি। স্থানীয় থানায় খোঁজ নিতে এসে জানতে পেরেছে বাবলু দাগি আসামি। তার নামে খুন, বল প্রয়োগ, ভাঙচুর সহ কয়েকটি মামলা রয়েছে। রাফসান চুপচাপ থানার বাইরে এসে দাঁড়ায়। মনে মনে এক প্রকার ঠান নিয়েছে আজই চলে যাবে চট্টগ্রাম। রইস চৌধুরী বা তার পরিবারকে রাফসানের কোনো কালেই পছন্দ ছিল না। আজ তো নিজের উপরই রাগ হচ্ছে। কেন সে এলো এখানে? মায়ের কথা এখানে আসাই উচিত হয়নি তার। থানার ডান দিকে দৃষ্টি সরাতে অদূরে একটা মেয়ের ওপর চোখ পড়ে। মেয়েটা ক্ষিপ্ত মেজাজে কনস্টেবলের সাথে তর্ক করছে। তাদেরকে ঘিরে উৎসুক জনতার ভিড়। রাফসান এগিয়ে যায় সেদিকে। যত এগোয় ততই মেয়েটার কথা স্পষ্ট শুনতে পায়। দেখুন, সহজভাবে বলছি, মেয়েটির ঠিকানা আমাকে দিন। মেয়েটি তর্জনী তুলে বলে, আমি কোনো মাইয়া টাইয়া চিনি না, জানতো উদয় ডেলি ডেলি আইয়া ক্যাচাল করে। কনস্টেবল বিরক্ত প্রকাশ করে। তাহলে আপনি দেবেন না ঠিকানা? বললাম তো, কার কথা কন, চিনি না আমি। থানার সামনে এমনি গ্যামজাম করলে জেলে ভরে দেব। কনস্টেবল রেগে গিয়ে বলল। মেয়েটি তার ছেলের হাসি হেসে সে রাগ মোটেও পাত্তা দিল না। দ্বিগুণ তেজে বলল, কাকে ভয় দেখান আপনি?
জানেন আমি কে? সাংবাদিক। লুক, গলায় ঝুলানো আইডি প্রুফ দেখিয়ে বলে, গলা চড়িয়ে আবারও বলে, নেক্সট টাইম জেলে ভরা থ্রেট অন্য কাউকে দেবেন। কত বড় শয়তান এগুলো, ভাবা যায়? একটা অসহায় মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। ঠিকানা লুকিয়ে আপনার ওই বাপগুলো বাঁচাতে পারবে আইনের হাত থেকে? নো ওয়ে। এই মেয়ের সব কটাকে খুঁজে কোর্টে তুলবে। মেয়েদের ভোগ বিলাসের বস্তু ভাবা, তাই না? 3 দিন, এই 3 দিনের মধ্যে খুঁজে বের করব ওই মেয়েকে আমি। তারপর দেখবেন কি করি আপনাদের। মেয়েটা তুড়ি বাজিয়ে বলে, এমন মারকুটে সাহসী মেয়ে জীবনে প্রথম দেখলো রাফসান। মেয়েটির পার্সোনালিটি বেশ মুগ্ধ করলো তাকে। মেয়েটি রাস্তার উল্টো পাশে রাখা বাইকে চড়ে বসলো। জিন্স টপস আর গলায় ঝুলানো ওড়না পরিহিতা মেয়েটি হেলমেট, কালো সানগ্লাস পরে বাইক ছুটিয়ে চলে গেল দৃষ্টি সীমানার বাইরে। রাফসান এই বিষয়ে কাউকে জিজ্ঞেস করবে ভেবে একটা চায়ের টঙে গিয়ে বসলো। চায়ের টংটা থানার মুখোমুখি। রাফসানকে কিছু জিজ্ঞেস করা লাগলো না হাঁক বাড়িয়ে। সে চায়ে চুমুক দিতে দিতে শুনলো সেই ঘটনা। একজন মুরব্বী গোছের লোক টঙে বসে সবাইকে উদ্দেশ্য করে ঘটনাটা এভাবে বর্ণনা করলো। পার্শ্ববর্তী মহল্লার এক স্কুল মাস্টারের মেয়েকে গত মাসে তুলে নিয়ে যায় কিছু গুন্ডারা। গুন্ডা বলতে ওই মহল্লার প্রভাবশালীর পুত্র। মেয়েটাকে বেশ কয়েক মাস ধরে নাকি উত্ত্যক্ত করে আসছিল ছেলেটা। মেয়েটা একদিন ধৈর্যহারা হয়ে চর বসিয়ে দেয় গালে। ব্যাস হয়ে গেল মহাভারত অশুদ্ধ ছেলেটার জন্য। একটা চর খেয়ে তার জাত গেল অবস্থা। জাত কি করে ফিরবে? মেয়েটাকে রেপ করে। ভালোবাসার এই নমুনা? এই নাকি ভালোবাসা? বুঝছো তোমরা? আমাদের জামানায় ভালোবাসা মানে চোখাচোখি, মুচকি হাসা, প্রত্যাখ্যানেও মধুর বেদনা ছিল। আর এখন মুখেও আনা যায় না এদের কথা। যাক, যেটা বলছিলাম, মেয়েটা ধর্ষণ হলো তো হলো, আবার সমাজের যত লাঞ্ছনা সব তার মাথায় ঢালা হলো। মেয়েটার বাবা শিক্ষক হয়েও সম্মান বাঁচাতে হাতে পায়ে ধরে ওই পশুদের কাছেই মেয়েকে দিয়ে এলো। প্রভাবশালী লোক বলে ভয় দেখিয়ে সবার মুখ বন্ধ করে রেখেছে। এসব আমার শোনা কথা, তবে সত্য 100%। এই যে সাংবাদিক মেয়েটা দেখলে, এরা গোপনে খবর পেয়েছিল মেয়েটার ব্যাপারে, কিন্তু সত্যিটা উদ্ঘাটনের আগেই মেয়েটা গায়েব। মেয়েটাকে যেহেতু পাওয়া যাচ্ছে না, তাই আসল অপরাধীও আড়ালে। সব মানুষ স্বার্থপর না, বুঝলাম ইয়ারা? সব যদি স্বার্থপর হবে তাহলে এই মেয়েটা কেন এত দূর থেকে ছুটে এলো? রেপ হওয়া মেয়েটাকে তো ও চেনেও না, তবুও দেখো কত মায়া। আর আমরা সব চেয়ে চেয়ে ভারের নীলা খেলা দেখছি। বয়স্ক লোকটি দীর্ঘশ্বাস ছাড়ে। রাফসান আরও কিছুক্ষণ নীরবে বসে তাদের কথা শোনে। কেউ মেয়েটার দিকে সঠিক ঠিকানা বলতে পারল না। সবাই বলছে এর কাছে শুনেছি, ওর কাছে শুনেছি। হতাশ হয়ে চলে আসে সেখান থেকে রাফসান। তার নিজেরও যথেষ্ট খারাপ লাগছে মেয়েটির জন্য। মেয়েটি কী অবস্থায় আছে কে জানে। সন্ধ্যার আজান দিচ্ছে মসজিদের মাইকে। চারিপাশে ধীরে ধীরে নামছে আধার আগমনের নিস্তব্ধতা। রান্নাঘরে বসে আছি জ্বলন্ত চুলার সামনে। গতকাল রাতের পর শরীরটা বুঝি চলছেই না আমার। আহনাফের সাথে দুপুরে দেখা হয় খাবার টেবিলে। হাবভাব বুঝলাম রাতের ঘটনার জন্য সে অনুতপ্ত। আমি মনে মনে হাসলাম। আর এসব উতলে ওঠা ভালোবাসা দেখলে ঘৃণা হয় আমার, প্রচণ্ড ঘৃণা। কিন্তু বলতে পারি না নিজের অসহায় অবস্থায় কথা ভেবে। গতরাতে যে পাশবিকতা দেখেছিলাম তা পশুতেও করে না সমগোত্রীয় কারো সাথে, অথচ তার দাবি আমি তার স্ত্রী। স্বামী স্ত্রী তো একে অপরের আভূষণ। তবে আমাকে বারবার লাঞ্ছনায় বিবস্ত্র করতে তার কেন লজ্জা হয় না? মনে মনে ক্ষিপ্ত হলো, বাহিক্যভাবে ঠান্ডা টলমলে জল হয়ে রইলাম। দুপুরে তার ভাই ছিল না বাসায়। মামিও রুমে বসেছিল শাশুড়ির সাথে। আর আমার শ্বশুর তো সারাদিন বাড়িতে তেমন থাকেই না, সেই রাতে আসে। আহনাফ এই সুযোগে খাবার টেবিলে ডেকেছিল তার অনুতপ্ততা বোঝাতে। আমিও জাহির করলাম বুঝেছি, ক্ষমাও করেছি। নিজ হাতে খাবার বেড়ে দেওয়ার সময় আমার হাতটা ধরে সে দয়া পরবশ হয়ে বলে, অনেক শুকিয়ে গেছিস রে তুই দিদা। কষ্ট মনে হয় অনেক বেশি দিয়ে ফেলেছি। কি করব বল? তোর অতীত ব্যবহার মনে পড়লে মাথা ঠিক থাকে না। বুঝিসই তো কেন এমন করি। আমি ঘাড় নাড়ালাম, বললাম, জি। আহনাফ বলো। তাহলে আমার ব্যবহারে কষ্ট নিস না প্লিজ। যা হয়েছে ভুলে যা। এই 3 মাস কেন, পুরোটা জীবন আমি তোকে স্ত্রীর মর্যাদা দিয়ে কাছে রাখবো। আব্বার সাথে কথা হয়েছে আমার, আব্বাও তোকে মন থেকে মেনে নিয়েছে। অতীত ভুলে যাওয়াটাই আমাদের জন্য ভালো হবে। কি বলিস? আমার দেওয়া সামান্য একটা চর ভুলতে পারেননি আজ পর্যন্ত আপনি আহনাফ। আর আমি তো আপনার আঘাতে ক্ষত বিক্ষত ভিতর বাহির। এত সহজে ভোলা যাবে সব? কি করে ভোলা যায়?
তা বলে দিন সব। এত অসম্মান, লাঞ্ছনা, গঞ্ছনা কি করে ভুলবো? কিরে চুপ করে আছিস কেন? মন থেকে মেনে নিবি তো সব? জি। আমি শুকনো হাসি হেসে জবাব দিলাম। আহনাফ তো দেখে স্বস্তি ফেললো, বলল, ছোটবেলা থেকে রাগ আমার বেশি, বুঝলি ইন্দিরা? তোকে কিন্তু মন থেকে চেয়েছিলাম আমি, এখনো চাই। তোর একটা ভুল আমাদের সব কিছু উল্টো পাল্টা করে দিল। সেদিন যদি এমন করে চুপচাপ সব মেনে নিতি, তবে এত কিছু হতো না।